সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সোমবার মার্কিন সিনেটে শুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিচার। চীনের কারণে ভারতে প্রতি 3 দিনে একজন সেনা আত্মহত্যা করছে, অর্ধেকেরও বেশি চরম চাপের মধ্যে। মার্কিন হুমকি সত্ত্বেও S-400-এর প্রশিক্ষণ নিতে রাশিয়ায় সেনাদল পাঠাবে ভারত। হুথি আন্দোলন পুরো দৃশ্যপট বদলে দিতে পারে বললেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সদস্যপদের বকেয়া অর্থ পরিশোধে আমেরিকা বাধা দিচ্ছে বলছে ইরান। এবং এখন ট্রাম্প নেই, আমি স্বাধীন বললেন মার্কিন রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিনেটে শুরু হচ্ছে ট্রাম্পের বিচার। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার সময় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার আগামী সপ্তাহে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুরু হবে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আগামী সোমবার ট্রাম্পের অভিশংসনের অভিযোগটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ থেকে সিনেটে পাঠানো হবে। বর্তমানে সিনেটের নিয়ন্ত্রণ আছে ডেমোক্র্যাটদের হাতে। এর আগে রিপাবলিকানরা ট্রাম্পের বিচার শুরু করার জন্য আরও সময় চেয়েছিলেন, তবে শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার শুক্রবার বলেছেন সোমবারই ট্রাম্পের অভিশংসনের অভিযোগ সিনেটে পাঠানো হবে। হোয়াইট হাউস ছাড়ার পর বুধবার ফ্লোরিডা চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দ্বিতীয়বার ট্রাম্পকে অভিশংসিত করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো ক্ষমতা ছাড়ার পর কোনো প্রেসিডেন্টের অভিশংসনের বিচার সিনেটে করা হবে। মার্কিন সিনেটে দোষী সাব্যস্ত হলে আর কখনো কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। ভারতে গড়ে প্রতি 3 দিনে একজন সৈনিক আত্মহত্যা করছে। দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী শ্রী পাটনায়েক সংসদের নিম্ন সভা বা লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে বলেছিলেন যে 2019 সালে ভারতীয় নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনাবাহিনীতে মোট 95টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। নৌবাহিনীতে 2, বিমানবাহিনীতে 20 আর সেনাবাহিনীতে 73টি আত্মহত্যার খবর নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বেসরকারি পরিসংখ্যান অনুসারে 2010 থেকে 2019 সালের মধ্যে 1110 জন সেনা আত্মহত্যা করেছে। তাদের মধ্যে 895 জন স্থল সেনা সদস্য, 185 জন বিমান বাহিনীর এবং 32 জন নৌবাহিনীর জওয়ান অন্তর্ভুক্ত ছিল। এই হিসেবে 3 বাহিনীতে সর্বাধিক সংখ্যক আত্মহত্যা সেনাবাহিনীতে সংঘটিত হচ্ছে। সিনিয়র অফিসারদের খারাপ ব্যবহার এবং প্রকৃত প্রয়োজন সত্ত্বেও ছুটি না পাওয়ায় আত্মহত্যার অন্যতম কারণ বলে উল্লেখ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের সবচেয়ে বেশি আত্মহত্যার হার বিদ্যমান। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রতিবেদন অনুসারে 2019 সালে মোট 1,39,123 জন ব্যক্তি আত্মহত্যা করেছে। তার মানে প্রতিদিন গড়ে 381 জন মানুষ। 2018 সালের তুলনায় 2019 সালে ভারতে আত্মহত্যার হার 3.4% বেড়েছে। ভারতীয় সেনাবাহিনীর থিঙ্ক ট্যাঙ্ক ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে বলা হয় যে ভারতীয় সেনাবাহিনীর অর্ধেকেরও বেশি সেনা চরম চাপের মধ্যে রয়েছে এবং সশস্ত্র বাহিনীতে আত্মহত্যার সংখ্যা দিন দিন বাড়ছে। থিঙ্ক ট্যাঙ্ক অবশ্য পরে এই প্রতিবেদনটি মুছে ফেলে। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ নিতে রাশিয়ায় একটি সেনা বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে ভারত তার সেনাদল রাশিয়া পাঠাবে। এটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং এর মধ্য দিয়ে আমাদের কৌশলগত অংশীদারিত্বের নতুন অধ্যায় সূচিত হবে।
2018 সালের অক্টোবর মাসে রাশিয়া এবং ভারত $540 কোটি মূল্যের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চুক্তি সই করে। এই চুক্তির আওতায় রাশিয়া ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য 5টি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। চলতি বছরের শেষ নাগাদ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ভারতের কাছে পৌঁছাবে এবং আগামী 5 বছরের মধ্যে পুরো চালান ভারতকে দেয়া হবে। রাষ্ট্রদূত কুদাশেভ আরও জানান, ভারতের সঙ্গে মস্কো সফলভাবে আরও কয়েকটি অস্ত্র চুক্তি করেছে। এছাড়া ভারত রাশিয়া যৌথভাবে 7 লাখ কালাশনিকভ রাইফেল উৎপাদন করবে। রাশিয়া ভারতকে 200টি AK-226 মডেলের হেলিকপ্টার সরবরাহ করেছে, সে কথাও উল্লেখ করেন কুদাশেভ। হুথি আন্দোলন পুরো দৃশ্যপট বদলে দিতে পারে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ বলেছেন, শান্তি প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে হুথি আনসারুল্লাহ আন্দোলন সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। বলেন, যদি শান্তি প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে আমাদের সামনে নানামুখী পথ খোলা থাকবে এবং আমাদের সুবিধা মতো আমরা সবই করতে পারব। বর্তমান মুহূর্তে আমরা এতটাই শক্তিশালী যে আমরা পুরো দৃশ্যপট পাল্টে দিতে পারি, তবে আমরা ইয়েমেনের জনগণের দিকে তাকিয়ে এমন কিছু করব না। সম্প্রতি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা প্রসঙ্গে হিশাম শরাফ আবদুল্লাহ বলেন, এটি সম্পূর্ণ অন্যায় পদক্ষেপ এবং এই কাজ করার অধিকার তাদের নেই, কারণ আমেরিকা কোনো আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান নয় যে তারা বিশ্বের বিভিন্ন দেশকে বা সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দেবে কিংবা কালো তালিকাভুক্ত করবে। বলেন, আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে বিষয়টি পরিষ্কার হবে। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জো বাইডেন যদি ইয়েমেনের উপর সৌদি আগ্রাসন বন্ধ করতে পারেন তাহলে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন, যে পুরস্কার পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন চেষ্টা করেছেন। জাতিসংঘ সদস্য পদের বকেয়া অর্থ পরিশোধে আমেরিকা বাধা দিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘের সদস্য হিসেবে বার্ষিক যে অর্থ বিশ্ব সংস্থায় জমা দিতে হয় তা বাকি পড়েছে আমেরিকার বাধার কারণে। ইরানি সদস্য পদের জন্য বকেয়া অর্থ পরিশোধে বাধা দিচ্ছে ওয়াশিংটন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র বকেয়া অর্থের জন্য। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ এসব কথা বলেন। জাতিসংঘে আমাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য $1.60 কোটি পরিশোধ করতে হবে। সরকার এজন্য অর্থ বরাদ্দ দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ছাড় হলে সেখান থেকে জাতিসংঘের ফি পরিশোধ করা হবে। কিন্তু আমেরিকার বাধার কারণে জাতিসংঘের অ্যাকাউন্টে এই অর্থ জমা দেওয়া যাচ্ছে না। গত রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছিলেন, ইরান নিয়মিতভাবে জাতিসংঘের সদস্য পদের জন্য ফি পরিশোধ করে আসছে, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে এই ফি পরিশোধ করা ইরানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত বছরগুলোতে ইরান বিভিন্ন কিছু মাধ্যমে জাতিসংঘের ফি পরিশোধ করে আসছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শেষ দিকে এসে সেই সব পথ বন্ধ করে দিয়েছে। ফলে ইরান তার সদস্য পদের ফি পরিশোধ করার জন্য জাতিসংঘের কাছে নিরাপদ মাধ্যম দাবি করেছে। এখন ট্রাম্প নেই, আমি স্বাধীন। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে জানান, করোনা ভাইরাস মহামারী এবং এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে এখন থেকে স্বাধীনভাবে মন্তব্য করতে পারবেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও সদ্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে কাজ করার ভিন্নতা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ফাউচি বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন বা এ জাতীয় অন্যান্য বিষয়গুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
মহামারী পরিস্থিতিতে এমন মৌলিক বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বিবাদ আমি পছন্দ করি না। এখন থেকে আমি তাই বলবো যার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, তাই নিজকে স্বাধীন মনে হচ্ছে। ফাউচি আরও জানান, এখানে আসার 15 মিনিট আগে আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলছিলাম। আমরা বলেছি আমরা সব সময় স্বচ্ছ ও সৎ থাকব। যদি কোনো ভুল হয় তার দিকে আঙ্গুল না তুলে তা সংশোধন করব। আমরা যা করব তা বিজ্ঞান ও প্রমাণের ভিত্তিতে করব। বৃহস্পতিবার নিজের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ পরিকল্পনা প্রকাশ করে জো বাইডেন বলেছেন, আমাদের জাতীয় কৌশল হবে সার্বজনীন। এর ভিত্তি হবে বিজ্ঞান, রাজনীতি নয়। এটি সত্য বলবে, অস্বীকার করবে না। যা বলবে তা বিস্তারিত বলবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।